আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এবার পাতানো নির্বাচন হবে না বললেন প্রধান নির্বাচন কমিশনার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আশ্বাস। ব্যবসায়ীরা সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার করলেও এলপি গ্যাস সংকট কাটেনি, এ মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিকের প্রত্যাশা। স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার পেছনে ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে আশঙ্কা, কিছু বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়টি চূড়ান্ত হয়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অস্বাভাবিক নয় মন্তব্য। প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল, সঙ্গীতের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা। এবং নড়াইলে শ্রমজীবী ও প্রান্তিক মানুষকে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, শীতার্তদের পাশে এগিয়ে আসায় প্রশাসন ও বিশিষ্টজনের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচন হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার। সকালে আগারগাঁও নির্বাচন কমিশনে চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেতে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন অনেকে। তাড়াহুড়োর কারণে ব্যাংক হিসাবটা একটু পুরাতন দেওয়া হয়েছে, সেই কারণে আমার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল ঘোষণা করেছেন। আমি সেই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করতে আসছি আজকে আর কি। আমার হলফনামায় আমি সাইন করতে পারি না, প্রার্থীর স্বাক্ষরটা শুধু করতে পারিনি, এটাই আমার ভুল। আমাদের আশঙ্কা হচ্ছে এখনও আমরা যেভাবে দেখতেছি প্রশাসন একদিকে একটা কেন্দ্রিক কাজ করতেছে, একটা দিকে প্রশাসন ধাবিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ। আমাদের এখান থেকে কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না। বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সে বিষয়টি পর্যবেক্ষণ করবেন তারা। বাংলাদেশের নির্বাচন যেন নিরপেক্ষ হয় সেটি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। সেই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয়ে ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন। আপিল আবেদনের কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে পারলে রাষ্ট্র আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, কিন্তু নির্বাচনী ইশতেহারে থাকলেও কোনো সরকারই সংখ্যালঘু অধিকার নিয়ে বড় কোনো কাজ করেনি বলে মন্তব্য করেছেন অধিকার কর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার নিয়ে সিজিএস-এর নাগরিক সংলাপে আলোচকরা নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট পলিসির আহ্বান জানান।
লায়লা নওশিনের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসলে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দলগুলো কতটুকু পদক্ষেপ নেবে, সিজিএস এর ধারাবাহিক নাগরিক সংলাপের এবারের আলোচনা তা নিয়ে। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী সরকারকে বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংখ্যালঘু সহ সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। মনে হয় সকলের নাগরিক মর্যাদার প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং who are talking about inclusive democracy, majorities are decide always for minorities, you will decide for me who I am and what I will do, no, এটা কখনোই হতে পারে না। সমাজ কতখানি বড় হয়, কত উদার হয় বা উন্নত হয় তার বিচার্য বিষয় হলো সেই রাষ্ট্রে, সেই সমাজে যারা প্রান্তিক মানুষ তারা কেমন আছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কারের বিষয়ে অভ্যুত্থানের শক্তিগুলোর উল্টো যাত্রার সমালোচনাও করেন আলোচকরা। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, না হলো বিচার, না হলো সংস্কার। যারা সংস্কার নিয়ে অনেক হইচই করেছেন, এমনকি যারা বলেছেন যে এই জুলাই চার্টার না হলে, জুলাই ঘোষণা না হলে কোনো নির্বাচন না, তারা জুলাই চার্টারে স্বাক্ষর করেননি। এই সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলির সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। এখন মানুষ প্রোটেকশন চাচ্ছে, রাইটসের কথা তো এখন, অধিকারের কথা তো মানুষ ভুলেই যাচ্ছে। আমি নাগরিক এবং আমি ভাবছি আমার এই অধিকার আছে এবং আমি এটা রিয়েলাইজ করতে পারবো, এই অবস্থায় তো আমরা নাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর কাছে সুনির্দিষ্ট নীতিমালা আহ্বান করেন আলোচকরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। ব্যবসায়ীরা এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করলেও সংকট কাটেনি। সব পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশ এনার্জি কমিশনের চেয়ারম্যান বলেছেন, এ মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিক হবে। রফিকুল বাশারের রিপোর্ট। কয়েকদিন ধরে চলতে থাকা এলপি গ্যাসের সংকট আরও বেড়েছে। রান্নার এই গ্যাস না পেয়ে ভোগান্তিতে লাখ লাখ গ্রাহক। আবাসিকে যেমন, হোটেলগুলোতেও তেমনই। আগের গ্যাস থাকা অবস্থাতে আমরা দোকান চালাইতেছি, এখন কোনো গ্যাসের সংগ্রহ তো কোথাও করতে পারি না। আপনার 3700 টাকা গ্যাস চাই 6000 টাকা। আসলে বোতলের সংখ্যাটা অনেক কম, তাই আমাদের রান্না করতে অনেক অসুবিধা হইতেছে। গ্যাস না পেয়ে দোকানি কমিয়ে দিয়েছেন চা বানানো। গ্যাস পাচ্ছি না, এই কারণে চা বন্ধ করেছে। সিলিন্ডারের দাম অতিরিক্ত বেশি, এই কারণে আমার দুধ চা বন্ধ করে দিয়েছি, লাল চা চালাতে পারতেছি। ভোক্তা অধিকারের অভিযান বন্ধ করা এবং পরিবেশকদের সমন্বয়ে নতুন দাম নির্ধারণের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য এলপি গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধের কর্মসূচি ঘোষণা করেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের প্রতিশ্রুতিতে কর্মসূচি প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। উনি আশ্বস্ত করেছে যে ভোক্তা যে অভিযান চলমান সারা দেশের মধ্যে ব্যবসায়ীদের উপরে, এই ভোক্তার অভিযান উনি কথা বলবে। আমরা আশা করি যে এই অভিযানও আমাদের থাকবে না। আমরা আমাদের যে কর্মসূচিটা ছিল আমাদের, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। সংকট কাটতে আরও কয়েকদিন লাগবে বলে মনে করছেন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। এলপি গ্যাসের সরবরাহে বিশেষ করে আমরা যদি ডিসেম্বর মাসের আমদানি 1,26,000 টন বিবেচনা করি, অভাব হওয়ার কথা নয়। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট মওকুফের জন্য এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার পেছনে ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে তাতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। মইনুল হাসানের রিপোর্ট। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে জানাজার নামাজের আগে মুসাব্বিরকে নিয়ে স্মৃতিচারণ করেন রাজনৈতিক সহযোদ্ধারা। জীবনের ঝুঁকি নিয়ে
গুলির পর গুলির মাথায় নিয়ে মুসাব্বির মিছিল করত। মুসাব্বিরের সাথে আমার এবং আমাদের অনেক সহকর্মীর কারাগারের অনেক স্মৃতি রয়েছে। একজন ভালো ছেলে ছিল, ভালো রাজনীতিবিদ ছিল, এলাকার সে জনতার কমিশনের পরিচিত ছিল। সেই ছেলেটিকে আজকে আমরা হারিয়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জনপ্রিয়তাই হচ্ছে তার মৃত্যুর একটা কারণ মনে হচ্ছে আমার কাছে। একের পর এক বিএনপি নেতাকর্মীদের হত্যা পরিকল্পিত বলেও অনেকের অভিযোগ। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ হয় ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যই তার যাওয়া। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে না বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম থাকা দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়। পান্থর রহমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি ঘোষণার পর থেকে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার অপেক্ষায় সাংবাদিকরা। উপদেষ্টা বললেন, বিষয়টি কষ্টের, কিন্তু এর দায় শুধু তাদের নয়, বরং বিগত সব সরকারের। পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে। সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না, কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারেরই ছিল না। সমাধান একমাত্র যদি আমরা ইরেগুলার মাইগ্রেশন বন্ধ করতে পারি। যারা ফিরে আসবে তাদের সাহায্য নিতে হবে। আমি খুব ভদ্রভাবে বললাম, কিন্তু সাহায্য নিতে গেলে অবশ্যই তাদেরকে আটকাতে হবে, বলতে হবে যে কাকে টাকা দিয়ে গিয়েছে। আপনি যদি সেই লোকগুলিকে আটকাতে না পারেন, জেলে নিতে না পারেন, তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। পরিষ্কার না করলেও পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আলোচনার কথা অস্বীকার করেননি উপদেষ্টা। এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে, যখন হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। ক্রিকেটার মুস্তাফিজের নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশ ভারত টানাপোড়েন নিয়েও কথা বলেন উপদেষ্টা। শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? কাজে আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে, আমাদের যদি আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি আমাদের চাল রপ্তানি করে, আমরা যদি কিনি, ব্যবসায়ীরা করতেছেন, আমি কোনো সমস্যা দেখি। আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা ইস্যু, ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি, কারণ এটা নিরাপত্তার প্রশ্ন, এটা প্রশ্ন। ভারতে ক্রিকেট খেলতে না যাওয়ার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন পররাষ্ট্র উপদেষ্টা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন করেছে সরকার। এসব ওষুধের মূল্য নির্ধারণ করা হয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধ ছাড়াও অন্য সব ওষুধ বিক্রি করতে হবে সরকার নির্ধারিত মূল্যে। কোনো প্রতিষ্ঠান নিয়মের ব্যত্যয় ঘটালে নতুন ওষুধ উৎপাদনের অনুমোদন পাবে না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও এসব ওষুধের মূল্য নির্ধারণের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, দীর্ঘ ৩০ বছর পর এই তালিকা হলো। ৮২ সালের একটা ওষুধ নীতি তৈরি হয়েছিল, যেটা বাংলাদেশের ওষুধ খাতকে আসলে স্বাবলম্বী হতে এবং ওষুধকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং প্রকারান্তরে সেটার মাধ্যমে মানুষের স্বাস্থ্য
সেবার মান রক্ষার্থে একটা বিরাট অবদান রেখেছে। এই অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও 1-2টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ, এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ। আমরা এই ধারণাটা প্রায় 50 বছরের। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। ডাক্তার সাইদুর রহমান বলেন, ওষুধের দাম যেন ওষুধ ক্রয়ে বাধা হয়ে না দাঁড়ায়। স্বাস্থ্য সুবিধায় অনুদিত হতে থাকবে, কারণ এটা যেন আর ওষুধের মূল্য আসলে মানুষের যেন তার ওষুধের প্রাপ্যতার ক্ষেত্রে কোনো বাধা না হয়ে ওঠে। এই বাধাটা পর্যায়ক্রমে কমে যাবে এখন, এবং অ্যাট সাম পয়েন্ট অফ টাইম এটা আসলে চলে যাবে বলে আমরা বিশ্বাস করি। এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়, এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থা বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। তিনি বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ ওষুধ খাতের বিশাল অর্জন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেশব্যাপী সঙ্গীত প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল, যেখানে প্রতিযোগিতা করছেন সম্ভাবনাময় 15 জন শিল্পী। প্রতিযোগিতাটি শুধুমাত্র সঙ্গীত উৎসবই নয়, দিচ্ছে পরিবেশ সংরক্ষণেরও বার্তা। আফরোজা হাসির রিপোর্ট। তোমারে পুষিলাম কত আদরে। কালের অভিঘাতে বিপন্ন সুর আর সঙ্গীত সংরক্ষণে পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। গান ও দেশীয় যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় প্রতিযোগিতায় তুলে ধরা হয় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। পনেরো জন প্রতিযোগীর মধ্যে বাছাই করা হবে সেরা 8 জনকে। এর মধ্যে বিচারকদের মূল্যায়ন আর দর্শকদের ভোটে নির্বাচিত হবেন চূড়ান্ত বিজয়ীরা। কিন্তু কণ্ঠের যত্ন নিতে হবে। অনেক ধন্যবাদ গুরুজি। খালি গলা খালি কোনার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কোনা করলো ভুল। পিওজে মিউজিক ক্লাবের এমন উদ্যোগ হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি বাংলার পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। কনকনে শীতের তীব্রতা যখন নড়াইলের খেটে খাওয়া ও প্রান্তিক মানুষের জীবনকে সংকটে ফেলেছে, তখন মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসা করেছেন প্রশাসন ও বিশিষ্টজনরা। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব এবার বাংলাদেশেও স্পষ্ট। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বইছে শৈত্যপ্রবাহ, যা সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে। এই দুঃসময়ে নড়াইলে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। দীর্ঘ 2 দশকের ধারাবাহিকতায় এবারও জেলার শহর ও গ্রামাঞ্চলের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে ইংরেজি নতুন বছর উদযাপন করেছে সংগঠনটি। কম্বল পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ছিল কৃতজ্ঞতার দীপ্তি। মানবিক এই উদ্যোগ তাদের জীবনে এনে দিয়েছে উষ্ণতার আশ্বাস। সবাই সাথে আমরা পায়ে ওমের মধ্যে থাকতেছি, ওম পাচ্ছি, শীত করতেছে না। আমরা এতে খুব সন্তুষ্ট। আমরা দোয়া করি যাতে প্রতি বছর আমরা পেয়ে থাকি, এবার যাতে পাইতে পারি।
আল্লাহ তাদের যেন সুস্থ রয়ে, তাদের ইনকাম করতে দিক, তাদের দিতে দিক, আমরা যেন এরকম পাই প্রতি বছরে। ট্রাই ফাউন্ডেশন মানুষের দুঃসময়ে যে সহমর্মিতা দেখিয়েছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে তবে শীতার্ত মানুষের কষ্ট আরও লাঘব হবে। যারা অসহায় মানুষজন রয়েছে, শীতে অনেক কষ্ট পায়, তাদেরকে এই শীত বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের অনেক উপকৃত হয়। অনেকেই আছে দুস্থ মানুষ যারা কম্বল কিনতে পারে না, তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমি ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। শীত নিবারণের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ সহ আত্মমানবতার কল্যাণে অন্যান্য যে মানবিক উদ্যোগ তারা গ্রহণ করে, তাই এটি মনে করি আমি যে এটাকে ছড়িয়ে দেওয়া দরকার। ট্রাই ফাউন্ডেশনের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন অনেকে। নড়াইল থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। নানা আয়োজনে গৌরবময় পথ চলার ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে হোলি ক্রস গার্লস হাই স্কুল। শিক্ষা, মানবতা, মূল্যবোধ ও সেবার আদর্শে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানটির ৩ দিনের মহা উৎসবে সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিশিষ্টজনেরা। ঐতিহ্যবাহী হোলি ক্রস স্কুলের আগামী দিনের পথ চলা আরও উজ্জ্বল হবে বলে আয়োজনের উদ্বোধনী দিনে আশা প্রকাশ করেন সবাই। জাকিয়া আক্তারের রিপোর্ট। বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে একটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস গার্লস হাই স্কুল। ১৯৫১ সালে মারি, ফ্রান্সলিয়া ও রোজ বার্নার্ড মাত্র ২ জন ছাত্রী নিয়ে একটি কিন্ডারগার্টেন শুরু করেন। ওই বছরেরই নভেম্বরে এটিকে একটি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করা হয়। সেই থেকে আজকের মহিরুহু শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস গার্লস হাই স্কুল। গৌরব ও আনন্দের সঙ্গে ৭৫ বসন্ত উদযাপনে হলি ক্রস গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা আর শিক্ষকদের পদাচরণায় মুখর হয় স্কুল প্রাঙ্গণ। সবার কাছে নিজেদের স্কুল সম্পর্কে নিয়ে গর্ব করতে পারবো যে আমি স্কুলের স্টুডেন্ট। আমার এবার অনেক ভালো লেগেছে, জুবলি অনেক ভালোভাবে সাজিয়েছে। হোলি ক্রস আসলে আমার কাছে একটা দ্বিতীয় ঘরের মতো। শুধু এখানে লেখাপড়া না, এখানে মানবীয় যে মূল্যবোধগুলো খুবই ভালোভাবে এখানে রপ্ত করে। এখানে আমার জীবন যৌবন সারাটা সংসারের সময় সব অতিবাহিত করেছি। শুধু সার্টিফিকেট মুখে শিক্ষা না, সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা না। উদ্বোধন পর্বে বিশিষ্টজনেরা দেশের প্রতিটি মানুষকে ভালোবেসে সুন্দর পৃথিবী গড়তে শিক্ষার্থীদের আহ্বান জানান। বিনয় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের শ্রেষ্ঠ গুণের একটা। তোমরা সবাই বিনয়ী হয়েও। এই সন্ধিক্ষণে আমাদের পথ প্রদর্শক হিসাবে অনেক সিস্টার ছিলেন, টিচার ছিলেন, যাদের স্বপ্ন আদর্শের উপর ভর করে আমরা এখানে দাঁড়িয়ে আছি। হোলি ক্রস স্কুল কলেজ অনন্য ঈশ্বর নর ও নারীকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন সমান মর্যাদা, গৌরব এবং ক্ষমতা দিয়ে। অনুষ্ঠানে নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দিন জুড়ে সবার আনন্দমুখর অংশগ্রহণে নানা আয়োজনের সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেয়া গণতন্ত্রের মশাল নিয়ে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে বাংলাদেশের রূপরেখা তৈরি করবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি। চট্টগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম, শওকত আজম খাজা ও অন্যরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তায়, চেতনায়, দর্শনে যে গণতন্ত্রের টর্চ, মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বেগম জিয়াকে দিয়েছেন, বেগম জিয়া তারেক রহমানকে দিয়েছেন। এই মশাল, গণতন্ত্রের মশাল নিয়ে আজকে তারেক রহমান সাহেব এগিয়ে যাচ্ছেন। আমরা তার সাথে এগিয়ে যাচ্ছি, সবাই, সমস্ত দেশ এগিয়ে যাচ্ছে। এর কোনো বিকল্প বাংলাদেশে আর নয়।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প কেউ নেই। বাংলাদেশ যখনই সংকটে পড়েছে, বিপদে পড়েছে, তখনই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়া পরিবার। নাটোর সদরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা বিএনপির সদস্য সুফিয়া হক, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং অন্যরা। বাংলাদেশের যখনই সংকট হয়েছে, বাংলাদেশের যখনই কোনো বিপদ হয়েছে, বাংলাদেশে যখনই কোনো আক্রমণ হয়েছে, বাংলাদেশের মানুষের পাশে এসে জিয়া পরিবার দাঁড়িয়েছে। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারবেন, তার নাম হচ্ছে তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব ও ক্রমবর্ধমান তাপপ্রবাহের সম্মুখীন বাংলাদেশ। কৃষি, নির্মাণ, পরিবহন এবং তৈরি পোশাক শিল্পে দীর্ঘ সময় গরমের মধ্যে কাজ করার ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কমছে কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে কর্মক্ষেত্রে তাপ, চাপ এবং শ্রমিকদের সুরক্ষা সম্পর্কিত জাতীয় কৌশল এবং কর্মপরিকল্পনা পরামর্শ শীর্ষক আলোচনা হয়েছে। আয়োজনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মুমিনুল ইসলাম বলেন, অন্যান্য মহাদেশের তুলনায় এশিয়ায় তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। ওশি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। টার্নিং ছিল, কিন্তু হিট স্ট্রোক এখানে বিভিন্ন অধিদপ্তরের লোক আর ছাড়া তখন তো তাল লাগতো ওয়াটার ভালনারেবিলিটি এবং পত্র পত্রিকায় দেখছে। তারপরে আমাদের এখন এটা পূজা সহজ, কারণ হিট স্ট্রেস এইটা কিন্তু ধন্যবাদ জানাই দুই দিক থেকে, এবং ভূমি কর্মক্ষেত্রে সেটাকে বাঁচতে আপনারা জানেন টেম্পারেচার এটাই এই স্লাইডের ভিতর বোঝার জন্য এর তাপ করেছিল। আমরা কিভাবে নিজেকে সেভ করা যায় এই ওয়ার্কার্স ডাইমেনশন থেকে আমরা ভিজা গামছা দিয়েছিল ম্যানেজমেন্ট করতে সিনারিওতে। এবং সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজন শীর্ষক প্রকল্পের আওতায় অবহিতকরণ কর্মশালা হয়েছে। কক্সবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আর্থিক সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ ওয়ালিউল হক, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার, সেন্ট মার্টিনের পরিবেশ জীববৈচিত্র্য রক্ষা করে মাস্টার প্ল্যান তৈরির জন্য সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বক্তারা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রির সার্বিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। তিনি মার্কিন সিনেটে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। অন্যদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কোনো সামরিক পদক্ষেপ ঠেকাতে সিনেটে একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার প্রস্তাবটি সিনেটের বিবেচনায় আসবে। প্রস্তাবটির সমর্থকদের মতে হাড্ডাহাড্ডি ভোটে এটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা থাকার পরও আমদানি করায় ভারত, ব্রাজিল ও চীনের ওপর নতুন করে সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপে সম্মতি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গ্রেহাম ব্লুমেন্টাল নিষেধাজ্ঞা বিল নামে পরিচিত এই বিলের মূল লক্ষ্য রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল ও পঙ্গু করে দেয়া। বিলটি আগামী সপ্তাহে সিনেটে তোলা হতে পারে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
আগামী 10 জানুয়ারি শুরু হচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 9 দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে 91 দেশের 245টি সিনেমা। উৎসব শেষ হবে 18 জানুয়ারি। সুলতানা হিমুর রিপোর্ট। 1992 সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। তারই ধারাবাহিকতায় 8টি বিভাগে বাংলাদেশ সহ 91টি দেশের 245টি সিনেমা নিয়ে শুরু হতে যাচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বছরও থাকছে 2 দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা শীর্ষক আয়োজন, যেখানে অংশ নেবেন বিভিন্ন দেশের নারী নির্মাতা, অভিনেত্রী এবং পেশাজীবীরা। ঢাকা ক্লাবের সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুস্তফা জামাল। ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে যারা গিয়েছেন তারা জানেন যে ওপেন এয়ার শো হয়, যেখানে 20,000 দর্শক মিনিমাম দেখে সেই জায়গাটা। ওয়াই নট ইন বাংলাদেশ? ট্যুরিজম বোর্ড দায়িত্ব নিয়ে এই জিনিসটা করতে পারে, জেলা প্রশাসকের মাধ্যমে জিনিসটা হতে পারে। গত 2 উৎসবের মতো এবারও চীনা সিনেমার বিশেষ প্রদর্শনী থাকবে। পাশাপাশি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের 3D আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনী রয়েছে। ঢাকার আলিয়াস ফরসেট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে সিনেমাগুলোর প্রদর্শনী হবে। এর বাইরে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার লাবণী বিচ প্রদর্শিত হবে উৎসবের সিনেমা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আকিজ বশির গ্রুপ বাংলাদেশের বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গ্রুপটি নতুন ব্র্যান্ড আকিজ বশির কেবলসের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তিতে নির্মিত 3 লেয়ার ইনসুলেটেড কেবল উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, হেড অফ বিজনেস মোহাম্মদ ওমর ফারুক সহ আকিজ বশির গ্রুপের কর্মকর্তারা। রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনব্যাপী 6ষ্ঠ অ্যানিমাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আহকাবের আন্তর্জাতিক এক্সপো উদ্বোধন হয়েছে। এর লক্ষ্য উদ্ভাবন, বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং একই সঙ্গে নিরাপদ ও টেকসই খাদ্য ব্যবস্থা শক্তিশালী করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সচিব আবু তাহের মোহাম্মদ জাবের এবং অন্যরা। এক্সপোটি চলবে 10 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারের বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। তারা সরকার ঘোষিত ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ন্যায় বিচার সহ 5 দফা দাবি জানান। যাযাবর মিন্টুর রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে রাজধানী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে বিমান দুর্ঘটনায় সরকার ঘোষিত ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন নিহত ও আহতদের স্বজনরা। এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ইভেন তো যেসব বাচ্চারা শহীদ হয়েছেন তাদের পরিবার বর্গদের একজনকেও এখন পর্যন্ত উনি ডেকে যে একটা সান্ত্বনামূলক কথা বলবে সে ধরনের কোনো কথাও আজ পর্যন্ত বলেননি। প্রত্যেকবার ফলো আপে আমি নিজে গাড়ি করে উবার দিয়ে যাচ্ছি, 3000 টাকা করে আমার আপ ডাউন যাচ্ছে। বিমান বাহিনী থেকে এখন অলরেডি আমাদের ওষুধ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। একটা আপনার মলম যে আমার বাচ্চাকে যে ক্রিমটা দিতে হয় সেটার দাম হচ্ছে 3500 টাকা। 4 দিন পর পর তার একটা করে লাগে। এর মধ্যে আরো ওষুধ আছে, সিলিকন জেল শিট আছে, এগুলো করাতে হয়। তারপরে এগুলো কিভাবে করবো বলেন? এই ঘটনার ন্যায় বিচার, ক্ষতিগ্রস্তদের রিট পিটিশনে উল্লেখ করা আর্থিক ক্ষতিপূরণ প্রদান, নিহতদের শহীদি মর্যাদা, স্মৃতি রক্ষায় 21শে জুলাইকে শোক দিবস ঘোষণা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকার যেহেতু দায়ী না, কেউ যেহেতু দায়ী না, আমরা কিন্তু বিমান বাহিনীকে বলছি আপনাদের কারণে আমাদের সন্তানরা মারা গেছে,
তাদেরকে এই কথাটা বললে তারা মনক্ষুণ্ণ হয়, তাহলে আমাদেরকে ফাঁসি দেন। এই মঞ্চে আমরা বলি আমরা আমাদের ফাঁসি চাই, আমি আমার ফাঁসি চাই, আমি অন্যায়কারী, কারণ আমি জন্মগ্রহণ করেছি, আমি সন্তান জন্ম দিয়েছি, আমি সন্তান স্কুলে দিয়েছি, যেহেতু কেউ দায় স্বীকার করে না, করতে চায় না। সে সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবাররা জানিয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে হরিণ শিকারীদের ফাঁদ থেকে উদ্ধার করা আহত বাঘিনীর অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খুলনার বন সংরক্ষক ইমরান আহমেদ। যথাযথ চিকিৎসায় পানি পান ও খাবার গ্রহণ শুরু করেছে বাঘিনী। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে খুলনার বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বাঘিনীর সার্বিক সুস্থতা নিশ্চিতে খুলনায় ভেটেরিনারি চিকিৎসকদের সাথে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে বনে ফিরে যেতে পারবে বাঘিনী। গত 4 জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে বাঘটি উদ্ধার করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো সেমিনার। জাতীয় প্রেস ক্লাবে সেমিনারে সিরাজুল আলম খানের রাজনীতি ও রাষ্ট্রভাবনা নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবু সাইদ খান, সিরাজুল আলম খান ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটের সদস্যরা। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, জামায়াত ইসলামীকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। রাঙ্গুনিয়ার মানুষ চৌধুরী পরিবারের বাইরে কাউকে চিন্তা করে না। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাসব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাধারণ মানুষের হয়রানি কমানো ও স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এসকেএস ডায়াগনস্টিক নামে একটি আধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এইচবিডি সার্ভিসেস অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো। রাজধানীর একটি হোটেলে এক্সপোতে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওলঙ্গং, ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসল সহ 30টির বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছে থেকে ভর্তি, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত পরামর্শ নেওয়ার সুযোগ পান। এক্সপো উদ্বোধন করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস চেয়ারপারসন এবং এইচবিডি সার্ভিসেসের কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু শাহাদাত সরকার। সে সময় এইচবিডি সার্ভিসেসের চেয়ারম্যান এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসাইন সরকার উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের নেতারা বলেন, নির্বাচনের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বিএনপি। এবার জানাবো খেলার খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে অংশ নিতে 12 জানুয়ারি নেপাল রওনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 18 জানুয়ারি নেপালের রাজধানীতে শুরু হবে 10 দলের বাছাই পর্ব। বাছাই পর্বে অংশ নেওয়ার জন্য নিগার সুলতানা জ্যোতিকে ক্যাপ্টেন ও নাহিদা আক্তারকে ভাইস ক্যাপ্টেন করে 15 সদস্যের টাইগ্রেস স্কোয়াডের নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছর ইংল্যান্ড এবং ওয়েলসে বসছে নারী টি-20 বিশ্বকাপের আসর। নারী টি-20 বিশ্বকাপের 10ম আসরের মূল পর্বে 12 দল অংশ নেবে। এর মধ্যে 8 দলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছে। নেপালে বাছাই পর্ব থেকে বাকি 4 দল মূল পর্বের টিকিট পাবে। 18 জানুয়ারি বাছাই পর্বের প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
এবার পাতানো নির্বাচন হবে না বললেন প্রধান নির্বাচন কমিশনার। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আশ্বাস। ব্যবসায়ীরা সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার করলেও এলপি গ্যাস সংকট কাটেনি। এই মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিকের প্রত্যাশা। স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার পেছনে ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে আশঙ্কা। কিছু বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য। পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়টি চূড়ান্ত হয়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অস্বাভাবিক নয় মন্তব্য। প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। সঙ্গীতের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা। এবং নড়াইলে শ্রমজীবী ও প্রান্তিক মানুষকে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ। শীতার্তদের পাশে এগিয়ে আসায় প্রশাসন ও বিশিষ্টজনের প্রশংসা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।